আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমন সিং এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। করোনার টিকার প্রথম ডোজ আসছে ২৬শে জানুয়ারির মধ্যে। প্রতি উপজেলায় ২ লাখ ভ্যাকসিন রাখার ব্যবস্থা। বসুরহাট পৌর নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের হাত পা ভাঙার হুমকি কাদের মির্জা। ভোট বানচালের শঙ্কা। পিকে হালদারের দুর্নীতির সঙ্গে জড়িত ৬২ জনকে চিহ্নিত করেছে দুদক। ১,০৫৭ কোটি টাকা জব্দ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ২৬শে জানুয়ারির মধ্যে আসছে করোনা টিকার প্রথম ডোজ। সাংবাদিক, সেনা, পুলিশ ও পরিবহন শ্রমিক সহ ডাক্তার, নার্স, টেকনোলজিস্টদের মতো প্রথম সারির করোনা যোদ্ধারা আগে টিকা পাবেন। ১৮ বছরের কম বয়সী ও যারা শারীরিকভাবে খুব সুস্থ তাদের এই মুহূর্তে টিকা দেয়া হবে না। করোনা টিকা বিষয়ক এক জরুরি সভা শেষে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের নেতৃত্বে ২টি আলাদা তদারকি সেল গঠন করা হয়েছে। সারা দেশে সুষ্ঠুভাবে করোনা ভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়ে সচিবালয়ে বসে প্রস্তুতি সভা। প্রায় ৩ ঘন্টা বৈঠক শেষে ব্রিফ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, করোনা টিকা দেওয়ার জন্য ৬ জন করে ৭,০০০ টিমের ৪২,০০০ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিটি টিম প্রতিদিন ১০০ থেকে ১৫০ মানুষের দেহে টিকা প্রয়োগ করতে পারবে। প্রতি জেলায় ৭ লাখের অধিক এবং প্রতিটি উপজেলায় ২ লক্ষাধিক ভ্যাকসিন রাখার সক্ষমতা আছে। ৭,০০০-এর অধিক টিম তৈরি করা হয়েছে। প্রত্যেকটি টিমে ৬ জন করে থাকবেন যারা এই ভ্যাকসিনটি প্রয়োগ করতে পারবেন। এবং আমরা এটা হিসাব নিয়েছি যে প্রত্যেক দিন একটা টিম ১০০ থেকে ১৫০ লোকরে ভ্যাকসিন দিতে পারবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্সের টিকা পেলে প্রায় ৫ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে। এছাড়া কোভ্যাক্স থেকে ফাইজার কোম্পানির ৮ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। এতে ৪ লাখ মানুষ ভ্যাকসিন পাবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বেসরকারি খাতে ভ্যাকসিন আনতে নীতিমালা তৈরি হচ্ছে। এতে আমদানি প্রক্রিয়া, মূল্য, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সহ সবকিছু ঠিক করে দেওয়া হবে। প্রাইভেট সেক্টরও ভ্যাকসিন দিতে পারবে, এনে দিতে পারবে। সেই বিষয়ে একটি নীতিমালা তৈরি হচ্ছে এবং সেই নীতিমালার মধ্যে সব কিছু থাকবে যে তারা কিভাবে দিবে, কিভাবে হিসাব রাখবে এবং কি দামে দিবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ভালো করায় বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দেওয়া হয়েছে। এতে করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সক্ষমতার কথা তুলে ধরে প্রশংসা করা হয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকার বিষয় এবং এই নীতিমালা নিয়ে আরও জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন আইডিসিআর উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন। ডাক্তার মুস্তাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটি দেখতে পেলাম, যাদের বয়স ১৮ বছরের নিচে এবং যারা শারীরিকভাবে খুব সুস্থ তারা এই টিকা থেকে একটু দূরে থাকবেন, অর্থাৎ প্রথম দফায় তারা পাচ্ছেন এবং তারা পাবেন বেশ পরে। কিন্তু আমরা এই করোনার মধ্যে দেখতে পেয়েছি যে শারীরিকভাবে অনেক সুস্থ অনেক মানুষও করোনায় অনেক কাবু হয়ে গেছেন। সেই ক্ষেত্রে যে শারীরিকভাবে সুস্থ, এটি কিভাবে নির্ধারণ করা হবে? জি, ধন্যবাদ। এক শারীরিক সুস্থতা হচ্ছে যিনি হাসপাতালে আছেন বা বাড়িতে শুয়ে আছেন, যিনি চলাফেরা করতে পারছেন না এবং তার সুস্পষ্টভাবেই তিনি কোনো স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। কিন্তু একজন ঔষধ খাচ্ছেন, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন বা উচ্চ রক্তচাপের ঔষধ খাচ্ছেন, তাকে অসুস্থ বলা যাবে না। কিন্তু যিনি চলাচল করতে পারছেন না অন্যের সাহায্য ছাড়া, এই ধরনের ব্যক্তিকে আমরা দেব না এই কারণে যে টিকাটা তো এখনো মানে আমাদের ৬ মাসের বেশি কোথাও ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি। দীর্ঘমেয়াদী অসুস্থ হয়ে যারা শুয়ে আছেন, একজন ক্যান্সার রোগী শয্যাশায়ী, তিনি কেমোথেরাপি দিচ্ছেন, বা একজন HIV এইডস রোগী হাসপাতালে আছেন, তার ক্ষেত্রে আমরা বলছি যে এই বিষয়ে আমরা নিশ্চিত না হয়ে তাকে এখনই টিকা দেওয়া হবে না। কিন্তু যিনি স্বাভাবিক চলাফেরা করছেন, কোনো একটা দীর্ঘমেয়াদী কারণে তিনি ওষুধ খাচ্ছেন, তাকে দেওয়া হবে। যা উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন বা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, স্বাভাবিক চলাফেরা করছেন,
তাকে দেওয়া হবে, কিন্তু খুব বেশি অসমর্থ ব্যক্তিকে এভাবে দেওয়া হবে না, এবং যিনি আইসোলেশনে আছেন এই মুহূর্তে কোভিড রোগী তাকে দেওয়া হবে না। কোভিড রোগ থেকে সুস্থ হওয়ার পরে অন্তত ৩ মাস পরে তাকে উপদেশ দেব, ৩ মাস পরে আপনি ঔষধ নেবেন, টিকা নেবেন। ৩ মাসের মধ্যে তার টিকা নেওয়াটা না নিলেও চলবে। এবং আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে প্রতি জেলায় ৭ লাখের বেশি এবং প্রতিটি উপজেলায় ২ লক্ষাধিক ভ্যাকসিন রাখার সক্ষমতা আছে। প্রতি উপজেলায় যদি ২ লক্ষাধিক ভ্যাকসিন রাখা যায় তাহলে তো বড় জেলা যেগুলি সেই সব জেলাগুলিতে ৯টি ১০টি থানাও রয়েছে, ৯টি ১০টি উপজেলাও রয়েছে। সেই ক্ষেত্রে তো সেইখানে তো জেলার হিসেবটা ঠিক বুঝলাম না, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। না, এটা তো চলমান। টিকা যখনই তারা দিয়ে ফেলবে তখনই কেন্দ্রীয় যে সংরক্ষণাগার গুদাম থেকে সেই টিকাটা সেখানে প্রতিস্থাপিত করা হবে। টিকা প্রতিদিন যদি একেকটি দল ১০০ থেকে ১৫০ করে দেয়, কতটি দল টিকা করবে সেই পরিকল্পনা কিন্তু করা হয়েছে। আমাদের বাংলাদেশে যেটা আমরা সবসময় বলি যে টিকাদান কর্মসূচি ইপিআই নামে যেটা খ্যাত, তারা কিন্তু এই অভিজ্ঞতা আছে যে কিভাবে টিকা গুদাম থেকে এনে সংরক্ষণ করা হয়। কারণ মাঠ পর্যায়ে কিন্তু টিকাটা বেশিদিন রাখা যাবে না। সেই টিকার স্থায়িত্ব নিয়ে সে সমস্যা হবে। কাজেই টিকার ধারণ ক্ষমতা চেয়ে বড় কথা যে আমরা সামগ্রিকভাবে গোটা বাংলাদেশে একসঙ্গে কত টিকা রাখতে পারছি। যেখানে ধারণ ক্ষমতাটা একটু কম সেখানে অন্য জায়গা থেকে দ্রুত আনা হবে। বিমানবন্দরে একটা বিশাল গুদাম রয়েছে আমাদের। সেখান থেকে জেলাগুলো সরাসরি চলে যাবে। বিমানবন্দরের বাইরেও ইপিআই ভবনে আমাদের একটা বড় গুদাম রয়েছে, এবং এর আমাদের স্বাস্থ্য বিভাগের বাইরেও কৃষি উন্নয়ন কর্পোরেশনের বড় গুদাম রয়েছে। বেসরকারি খাতে অনেকগুলো কোল্ড স্টোরেজ রয়েছে, যেখানে অনেকগুলো অনেক ভায়াল টিকা রাখা যাবে। কাজেই সাধারণ যে ফ্রিজ ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টিকা যদি আসে, আমাদের এখানে আমরা খুব একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ব না। এবং আরেকটি বিষয় দেখতে পেলাম যে বেসরকারি খাতেও টিকা আনতে আপনারা নীতিমালা করছেন। সেই ক্ষেত্রে বেসরকারি খাতে কারা টিকা আনতে পারবে এবং সেই টিকা তারা যাদেরকে প্রয়োগ করবে সেই ব্যাপারে সেখানে কি প্রাধান্য সরকারি পর্যায়ে যেভাবে রেখেছেন সেভাবেই থাকবে, নাকি যিনি টাকা দিয়ে কেনার সক্ষমতা আছে তিনি টিকা নিতে পারবেন? বেসরকারি পর্যায়ে দুভাবে তারা কাজ করতে পারবে। একটা হচ্ছে যে বেক্সিমকো যেটা শুরু করেছে, পথ দেখিয়েছে, যে তাদের উদ্যোগে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারপরে সরকারকে তারা এইটির সাথে যুক্ত হতে অনুরোধ করেছে, এবং তারা সরকারের কাছে এটা বিক্রি করার মতো মুনাফা না করে তারা উৎপাদন খরচ এবং যাতায়াত খরচ রেখে তারা বিক্রি করার এই নীতিমালার ভিত্তিতে আমরা সিরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকোর মাধ্যমে টিকা পাচ্ছি। এভাবে কেউ টিকা নিয়ে আসতে পারে, যে বেসরকারি উদ্যোগে তারা যোগাযোগ করলো, দ্বিপাক্ষিকভাবে সরকার সহযোগিতা করলো, যেভাবে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সিরামের সাথে, এবং সরকার গ্যারান্টি দিল, তারা টিকাটা আনলো। সরকারি যেই টিকা প্রয়োগ করার যেই পদ্ধতি, সরকারি প্রয়োগ করার যে ব্যবস্থা আছে তার মধ্যে সেটা চলে গেল। আরেকটি হচ্ছে যে প্রথম পর্যায়ে যারা ফ্রন্ট লাইনার তারা টিকা পাওয়ার পরে বেসরকারি খাত তারা নিজেরাই এই টিকাটা মানে ব্যক্তিগত উদ্যোগে বিক্রি করতে পারবে। সেটি অনুমোদন দেওয়ার জন্য নীতিমালা করা হচ্ছে, এবং যারা টিকা বেসরকারি খাতে এনে সরকারকে দেবে সেটা অনুমোদন নীতিমালা তৈরি করা হচ্ছে, যেটা অনেকটা বেক্সিমকো করেছে সেই আদলে করা হবে। তো সেক্ষেত্রে আমরা ব্যক্তিগত পর্যায়ে কিন্তু আমরা টেস্ট বা করছি। বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু এখন করোনার টেস্ট করছে RT-PCR এর মাধ্যমে। একটা নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে যে সমস্ত হাসপাতাল বা ল্যাবরেটরি টেস্ট করতে সক্ষম তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। তারা একটা নির্দিষ্ট দামের ভিতরে তারা সেবা দিচ্ছেন। ঠিক সেইভাবে এখনো খসড়া বা হলে আমি নিজেও এই বিষয়ে এখনো জানি না। এখনো খসড়া হয়নি। যে একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করার মধ্য দিয়ে বেসরকারি খাতে তারা টিকা অর্থের বিনিময়ে বিক্রি অর্থ তারা যে টিকাটা দেবেন সেটাও কিন্তু প্রশিক্ষিত লোকদের দিয়ে করতে হবে। যেভাবে যারা এখন টেস্ট করছে করোনা, তারা কিন্তু প্রশিক্ষিত মানুষ। তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে। ঠিক সেইভাবে প্রশিক্ষিত জনবল যারা আছে সেই পরিকল্পনা যদি সরকারের পক্ষ থেকে যারা থাকে, নিশ্চয়ই বেসরকারি হাসপাতাল বা বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার তারা টিকা দিতে পারবে। অবশ্যই প্রশিক্ষণ ছাড়া এই ক্ষেত্রে আসলে সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাক। করোনা ভ্যাকসিন নিয়ে অপরাজনীতির চেষ্টা সহ দেশের কল্যাণকর প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করাই এখন বিএনপির স্বভাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবন থেকে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, করোনা শুরুতে এর বিস্তার নিয়ে ব্যাপক অপপ্রচার চালিয়েছিল একটি পক্ষ। তারাই এখন নতুন করে অপপ্রচার শুরু করেছে টিকা নিয়ে। সরকার দ্রুততম সময়ে টিকার বিষয়ে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে বলে পক্ষটির গাত্রদাহ হচ্ছে বলেও
জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ রোধ, আক্রান্তদের চিকিৎসা, অসহায় মানুষদের সুরক্ষা এবং জীবন জীবিকা সচল রাখতে প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে কাজ করে চলেছেন। তার মানবিক নেতৃত্বের কারণে আশঙ্কা অনুযায়ী ক্ষয়ক্ষতি হয়নি। পরে ওবায়দুল কাদের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন, যারা স্থানীয় সরকার বা অন্য কোনো নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মনোনয়ন দেয়া হবে না, ভবিষ্যতেও দেয়া হবে না। এ বিষয়ে দলীয় সভাপতি ও আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট বলেও জানান ওবায়দুল কাদের। যারা করোনার শুরুতে ব্যাপক অপপ্রচার চালিয়েছে, দেশে লাখ লাখ লোক মারা যাবে, মানুষ চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে, তারাই এখন নতুন করে অপপ্রচার শুরু করেছে করোনার টিকা নিয়ে। টিকার মূল্য বিষয়ে ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ এবং অর্থমন্ত্রী মহোদয় বক্তব্য দিয়েছেন। দেশে করোনা শনাক্তের হার নেমেছে 5-এর নিচে। করোনায় মারা গেছে আরও 16 জন, এর মধ্যে পুরুষ 11 এবং নারী 5 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 7,849 জনের। সারা দেশে 199টি ল্যাবে 24 ঘন্টায় 16,608 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 813 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.9%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,25,723 জনে। সুস্থ হয়েছেন আরও 883 জন। এ নিয়ে মোট সুস্থ 4,70,405 জন। বিশ্বে করোনায় একদিনের রেকর্ড 16,400 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু 19,88,000 ছাড়ালো। বিশ্বে একদিনে নতুন শনাক্ত হয়েছে 7,45,000-এর বেশি রোগী। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 9,28,00,000। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন 4,098 জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 3,93,000 ছাড়িয়েছে। একদিনে সেখানে শনাক্ত হয়েছে 2,36,000 রোগী। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত 2,36,00,000-এর বেশি। যুক্তরাজ্যেও একদিনের রেকর্ড 1,564 জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনার নতুন ধরন শনাক্তের পর এটি একদিনে সর্বোচ্চ মৃত্যু। এছাড়াও মেক্সিকোতে 1,314, ব্রাজিলে 1,283, জার্মানিতে 1,201, ইতালিতে 507 জনের মৃত্যু হয়েছে। ভারতের রাজধানী দিল্লিতে সোমবার থেকে 10ম ও দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুলে দেওয়া হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ফি আদায় করছে অনেক স্কুল। ফি না দিলে বই না দেওয়ার অভিযোগও উঠেছে। এই চাপে অনেক অভিভাবক ভর্তি বাতিলও করছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। করোনার কারণে দেশে 10 মাসের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে চলছে ক্লাস ও পরীক্ষা। এখন চলছে ভর্তি কার্যক্রম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এবার পুনঃভর্তি ফি নিতে পারবে না স্কুলগুলো, কিন্তু নির্দেশ অমান্য করে অনেক স্কুল আদায় করছে ফি। আবার অন্য নামে অতিরিক্ত টাকাও নিচ্ছে কেউ কেউ। রাজধানীর বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠানটি পুনঃভর্তি ফি না নিলেও ভর্তিতে টিউশন ফি সহ নানা খাতে 5 থেকে 7,000 টাকা নিচ্ছে। অভিভাবকরা বলছেন, করোনায় আয় কমে যাওয়ায় এই টাকা তাদের জন্য বাড়তি চাপ। এই করোনার মধ্যে বেতন তো কোনো এক পয়সা মাপ নেই, একটু কোনো মাপ নেই। স্কুল কর্তৃপক্ষ বলছে, এই অর্থ না নিলে প্রতিষ্ঠান পরিচালনা সম্ভব নয়। 100 জনের উপরে আমাদের নন এমপিওভুক্ত শিক্ষক আছেন। তো সেই নন এমপিওভুক্ত শিক্ষকদেরকে কিন্তু শিক্ষার্থীদের বেতন থেকেই দিতে হয়। মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি এবার পুনঃভর্তি ফি না নিলেও 1 মাসের টিউশন ফি সহ 5,200 টাকা নিচ্ছে। টিউশন ফি 1,500 টাকা ছাড়া বাকি টাকা কেন নেওয়া হচ্ছে সে বিষয়ে প্রতিষ্ঠান কিছুই বলছে না বলে অভিযোগ অভিভাবকদের। সাংঘাতিকভাবে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। স্কুল সেটা মানছে না বা দরখাস্ত তাদের কাছ থেকে নিচ্ছে না। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানায়, মাউসি যেসব খাতে অর্থ নিতে মানা করেছে সেসব খাতে টাকা নেওয়া হচ্ছে না। আমি পরিষ্কারভাবে 1, 2 করে 7 পর্যন্ত উল্লেখ করে দিচ্ছি, এই হেডে টাকা নিতাম, আমরা টাকা নিব না। ছোট ছোট অনেকগুলো খাত আছে। জি স্যার, মাউসির আদেশ মান্য করেছি। এদিকে আর্থিক সংকটে বেতন না দিতে পারায় স্কুল থেকে টিসিও নিয়ে নিচ্ছে অনেক অভিভাবক। ওদের বলতেছে বকেয়াটা পরিশোধ করে
তারপরে আপনি টিসি পেপার নেবেন, টিসি পেপার নিতেও আমাকে আবার 1500 টাকা দাবি করতেছে। করোনার এই সময়ে সব পক্ষকে মানবিক হওয়ার কথা বলছে শিক্ষা মন্ত্রণালয়, তবে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে নেওয়া হবে ব্যবস্থা। এবার যেন কোনো স্কুল না নেয় সে ব্যাপারে আমরা একটা স্পষ্ট নির্দেশ দিয়েছি। যদি এই নির্দেশের কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। মন্ত্রণালয় থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে নির্দেশ দেওয়া হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। এর ফলে অনেক জায়গায় স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরা মুখোমুখি অবস্থানে। সংশ্লিষ্টরা বলছেন এ সংকট কাটাতে হলে এখনই কার্যকর ভূমিকা রাখতে হবে মন্ত্রণালয়কে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটে অনিয়ম হলে নির্বাচনী কর্মকর্তাদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। সকালে বসুরহাট রূপালী চত্বরে এক পথসভায় এই হুমকি দেন তিনি। কাদের মির্জা বলেন, নির্বাচনী দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা কোনো প্রকার অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের ভোট শেষে ফিরে যেতে দেওয়া হবে না, হাত পা ভেঙে রূপালী চত্বরে ঝুলিয়ে রাখা হবে। এ সময় তিনি অভিযোগ করেন, প্রিজাইডিং ও পোলিং অফিসারদের বেশিরভাগ বিএনপি জামায়াতের সমর্থক। তাদেরকে কেন দায়িত্ব দেয়া হলো প্রশ্ন তোলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। এছাড়া বসুরহাটে ভোট বানচালের জন্য হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। কারো থেকে সুবিধা নিয়ে যদি জাল ভোট, কোন ভোটে অনিয়ম করেন, কোম্পানিগঞ্জের মাটি থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। স্পষ্ট বলে দিচ্ছি, মারিয়ালামুনি না, ঠ্যাঙ্গের নিচে দি বাঙ্গি সুরি লটকা ঝুমুক এই রূপালী চত্বরে লটকানি হবে। সরকারি ভাতা ঠিকমতো গ্রহীতার হাতে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা উপবৃত্তি বিতরণ নিয়ে এক অনুষ্ঠানে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় ভাতা বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। নতুনভাবে সাজাতে চেয়েছিলেন। এখন থেকে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি পাঠানো হবে মোবাইলের মাধ্যমে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্থতাকারী নয়, সরাসরি গ্রহীতা যেন সেবা পান সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে ভাতা গ্রহণকারীরা যেন শুধু ভাতার উপর নির্ভরশীল না হয়ে কাজ করতে পারে সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ভাতার উপর শুধু নির্ভরশীল হোক সেটা আমরা চাই না। ভাতা পাবে, কিন্তু যার কর্মক্ষমতা আছে সে নিজে কিছু কাজও করবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এর মাধ্যমে আমাদের দেশের মানুষ যেন কেউ একেবারে নিজেকে অপান্ত মনে না করে। সবার মধ্যে সবারই যে একটা অধিকার আছে, রাষ্ট্রের একটা প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে, সেটাই আমরা করতে চাই। দরিদ্রদের প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গৃহহীনদের ঘর করে দেয়া হচ্ছে। এ কাজে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। শুধু সরকার একা না, যারা যেখানে আছেন তাদেরও নিজ নিজ কিছু দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকে আপনার যার যার এলাকা, সেই এলাকার আশেপাশে দেখেন না কোন মানুষটা দরিদ্র আছে, কোন মানুষটা গৃহহারা, কোন মানুষটা কষ্টে আছে। খবর পেলে অবশ্যই তাদের জন্য আমি ঘর করে দেব, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেব, আর যাদের সামর্থ্য আছে আপনারা নিজেরাও করে দেবেন। শেখ হাসিনা বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে কেউ ঘর ছাড়া থাকবে না, কারো ঘর অন্ধকার থাকবে না। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। এছাড়া বিশেষ এই ক্ষণে দেশে 1 কোটির বেশি গাছ লাগানোরও কাজ চলছে। উদ্বোধন কার্যক্রমের শুরুতে পরে প্রধানমন্ত্রী ঢাকা, চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনা জেলা থেকে ভিডিও কনফারেন্সে সুবিধাভোগীদের সাথে কথা বলেন। টাকা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের ভেতর দিয়ে এবার মেঘালয়ে যেতে ট্রানজিট চায় ভারত। প্রস্তাবটি বিবেচনায় রেখেছে ঢাকাও। পররাষ্ট্র সচিব বলছেন, এতে সার্বভৌমত্ব, নিরাপত্তায় ঝুঁকি নেই, বরং দুদেশের আঞ্চলিক যোগাযোগ বাড়বে।
তবে একে অর্থনৈতিক করিডোর হিসেবে ব্যবহারের পরামর্শ বিশ্লেষকদের। তারা বলছেন, শুধু এক পক্ষের পণ্য পরিবহনে বিষয়টি সীমিত থাকলে বাণিজ্যিক সুবিধা পাবে না বাংলাদেশ। ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় উত্তর পূর্বের রাজ্যে পণ্য পরিবহনে বাংলাদেশের বন্দর, ভূমি ও সড়ক ব্যবহার শুরু করেছে ভারত। চট্টগ্রাম ছাড়াও মংলা বন্দরে খালাসের পর 4টি সড়ক, রেল ও নৌপথে ভারতের পণ্য পরিবহনের কথা রয়েছে। গত জুলাইয়ে ভারত থেকে জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে। পরে সড়ক পথে কন্টেনারগুলো আখাউড়া, আগরতলা স্থলবন্দর হয়ে যায় ত্রিপুরা ও আসামে। এবার পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্বের আরেক রাজ্য মেঘালয় বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য আনা-নেয়া করতে চায় দিল্লি। দুদেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে এ নিয়ে আলোচনাও হয় ডিসেম্বরে। পররাষ্ট্র সচিব বলেছেন, এখন সে প্রস্তাবের নানা দিক খতিয়ে দেখছে ঢাকা। সবগুলো প্রস্তাবই আমরা উইথ ডিউ সিরিয়াসনেস আমরা কনসিডার করব বা বিবেচনা করব। সুতরাং সেই পুরনো ট্রানজিটের ইস্যুটাকে এনে আবার সেই ফিয়ার ফ্যাক্টর করাটা বোধ ঠিক হবে না। লেট দ্যাট হ্যাপেন। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার যথেষ্ট সক্ষমতা আছে এবং আরও বাড়ছে। হাসিনা মোদির বৈঠকে ভারত, মিয়ানমার, থাইল্যান্ড হাইওয়েতে যুক্ত হওয়ার আগ্রহ জানায় বাংলাদেশ। সচিব জানিয়েছেন, আঞ্চলিক বাণিজ্য বাড়াতে প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে চায় ঢাকা। পুরো অঞ্চল, সেটার যে কানেক্টিভিটি, এটার অনেকগুলো ডট আছে। এই ডটগুলোকে আমরা সবগুলোই আস্তে আস্তে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু সাউথ এশিয়া, তারপরে আমাদের নেপাল, ভুটান, তারপরে সাউথ ইস্ট এশিয়া, এইখানের এন্টায়ার কানেক্টিভিটিটা একসাথেই দেখার বিষয় আছে। তো সুতরাং আমরা হয়তো একটা একটা করে আগাইতে হবে। বিশ্বায়নের এ যুগে প্রতিবেশী দেশের সঙ্গে ট্রানজিটের মাধ্যমে যুক্ত হওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। আমরা তো ভারতকে ট্রানজিট দিয়েছি, যেহেতু দিয়েছি ট্রানজিট, কাজে একটা রুট যদি বেড়ে যায় আমি তাতে তেমন কোনো সমস্যা দেখি না। আমি এই ধরনের যোগাযোগের সবসময় পক্ষপাতী। শুধুমাত্র ভারত এগুলো ব্যবহার করে তার পণ্য আদান প্রদান নয়, আমরাও যাতে পশ্চিম অঞ্চলেও পাঠাতে পারি এগুলোকে ব্যবহার করে, আবার পূর্বাঞ্চলীয় যেসব স্টেট আছে সেগুলোকেও আমরা এটার জন্য ব্যবহার করতে পারি। ফিজ, চার্জ, এইসব বড় বিনিয়োগ, সেটার অর্থায়ন, সেগুলো আমাদের চিন্তা করতে হবে ভারত সেখানে কি সাহায্য আমাদের দিতে পারে, কারণ বর্তমানে যে অবকাঠামো আছে সে অবকাঠামো দিয়ে তো আমরা এগুলো আসলে করতে পারবো না। আঞ্চলিক বাণিজ্য বিনিয়োগে চাই ট্রানজিট, আর ট্রানজিটের জন্য দরকার অবকাঠামোগত উন্নয়ন। গবেষকরা বলছেন, শক্তিশালী দেশ হিসেবে ভারত সর্বোচ্চ সুবিধা নিতে চাইবে, তবে ভৌগোলিক সুবিধা বাংলাদেশের কাছে থাকায় আর্থিক সুবিধার প্রশ্নে প্রয়োজন হবে কূটনৈতিক দক্ষতা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ হিসেবে সারা বিশ্বে তুলে ধরতে জনকূটনীতির উপর জোর দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের ইমেজ বাড়াতে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি জানিয়েছেন, দেশের বিশাল যুব সমাজের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার। সকালে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে হুজহুর গুণীজন সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছিন্ন। সারা পৃথিবীতে এ বিষয়টি তুলে ধরতে তার মন্ত্রণালয় ও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় জনকূটনীতি অনুবিভাগ চালু করেছে। বিশেষ ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করে সবাইকে দেশের জন্য ও মানুষের জন্য কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 11 গুণীজনকে হুজহু বাংলাদেশ 2020 অ্যাওয়ার্ড দেয়া হয়। কেউ ছিলেন চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ বা শিক্ষক বা বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুলের শিক্ষার্থী। একসময়ে জঙ্গিবাদে জড়িয়ে অন্ধকারে পার করেছেন 2 থেকে 11 বছর। র্যাবের উদ্যোগে 2 থেকে 6 মাসের কাউন্সেলিংয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন জেএমবি ও আনসার আল ইসলামের এমন 9 জঙ্গি। তাদের বরণ করে প্রত্যেককে অনুদান তুলে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বাভাবিক জীবনে এরা যাতে টিকে থাকতে পারে সেজন্য সবাইকে সমর্থনের আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক। একজনের বয়স 3, আরেকজনের 6।
ছোট্ট দুই শিশু যেন বন্দি জীবন থেকে এসেছে মুক্ত জীবনে। তাদের বাবা সিলেটের প্রকৌশলী শাওন মুনতাহা ইবনে শওকত আর মা ডাক্তার নুসরাত আলী জুহি 2011 সালে ধর্মের ভুল ব্যাখ্যায় জড়িয়ে পড়েন জঙ্গিবাদে। র্যাবের উদ্যোগে 9 বছর পর তারা ফিরলেন স্বাভাবিক জীবনে। সবসময় নিরাপত্তাহীনতায় আমরা ভুগতে থাকি। একটা সময় এসে আমি আমার ভুল বুঝতে পারি এবং বুঝতে পারি যে আমি আসলে ধর্মীয় অপব্যাখ্যার শিকার। কুমিল্লার আবিদা জান্নাত আসমা 2018 সালে এসএসসি পরীক্ষা দেন। ভাইয়ের বন্ধুর সঙ্গে প্রেম করে বিয়ে। স্বামী ছিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। একসময় জড়িয়ে যান নিজেও, চলে যান চীনে। 6 মাস পর দেশে ফিরে শুরু করেন জঙ্গি কার্যক্রম। তবে পরিবার জানতো আছেন চীনেই। র্যাবের মাধ্যমে নিজে স্বাভাবিক জীবনে ফিরলেও স্বামী এখনো পলাতক। আমাদের যেন নিজের একটা জাজমেন্ট থাকে, আমরা যেন নিজেরা জাজ করতে পারি, অন্যদের কথা যেন আমরা অন্ধভাবে বিশ্বাস না করি। হাজবেন্ডকে ওই ভুলপথ থেকে ফিরে আসার জন্য আহ্বান করছি। জেএমবি ও আনসার আল ইসলামের এমন 9 জঙ্গিকে প্রথমে খুঁজে বের করেন র্যাবের গোয়েন্দারা। এরপর বিভিন্নভাবে ডিরেডিকালাইজেশন প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হয় জঙ্গিবাদের ভয়াল থাবা থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এদের পরিবারের কাছে ফিরিয়ে দেন, স্বাবলম্বী করে তুলতে দেন অনুদান। দীর্ঘদিন পর সন্তানকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হন অভিভাবকেরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ করা হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার এ ধারা অব্যাহত থাকবে। তাদের কর্মতৎপরতার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধারা অব্যাহত রাখার জন্য আমি সবাইকে অনুরোধ রাখছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেই জন্যই কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বলেন, 9 জন স্বাভাবিক জীবনে ফিরলেও পরিবারের কাছে যেতে পারবেন 8 জন। পেশায় শিক্ষক আব্দুর রহমান সোহেলের নামে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। বাংলাদেশের কোথাও জঙ্গিরা টিকে থাকতে পারবে না, তাই আমরা আহ্বান জানাবো এদেরকে অনুসরণ করে নিঃশর্তে যারা পলাতক আছেন আপনারা আত্মসমর্পণ করুন। জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে পুলিশ প্রধান তাদের আত্মসমর্পণের আহ্বান জানান। বলেন, যতবার উৎপাতের চেষ্টা হবে ততবারই প্রতিহত করা হবে। তারা যে সোসাইটিতে বসবাস করবেন সেই সোসাইটির সবাই তাদেরকে এই মূল ধারায় অ্যাবজর্ব করার জন্য, মূল ধারার মধ্যে মিশে যাওয়ার জন্য প্রত্যেককে এদেরকে সমর্থন করতে হবে। 2020 সালে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন 350 জঙ্গি, আর স্বাভাবিক জীবনে ফিরলেন 9 জন। 2017 সালে আত্মসমর্পণ করেছিলেন আরও 7 জন। সহিংসতার কোনো যাত্রা কিন্তু আনন্দদায়ক না। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ফকিরাপুলে মাদক বিক্রির সময় হাতে নাতে গ্রেপ্তার পুলিশের 2 কনস্টেবল সহ 3 জনের 4 দিন ও 1 নারীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ তাদের 7 দিনের রিমান্ড চাইলে মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেয়। পুলিশ জানায়, বুধবার রাত 10টার দিকে ফকিরাপুলের জিনেট টাওয়ারের সামনে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সুয়েজ খান ও লিজা বেগমকে 15 বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে মোহাম্মদ আসাদুজ্জামান ও ডেমরা থেকে গ্রেপ্তার করা হয় শিবলি আহমেদ খান নামের আরও 2 জনকে। উদ্ধার করা হয় আরও 30 বোতল ফেন্সিডিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে সুয়েজ খান ও মোহাম্মদ আসাদুজ্জামান পুলিশের কনস্টেবল, তারা রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত। আর গ্রেপ্তার লিজা বেগমের স্বামী জুয়েল খানও পুলিশ কনস্টেবল। পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্ট 62 ব্যক্তিকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতোমধ্যে তাদের 1057 কোটি টাকা জব্দও করেছে সংস্থাটি। এদিকে বৃহস্পতিবার পিকে হালদার সংশ্লিষ্টতায় আরও 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের অনুসন্ধানে পিকে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় 62 জনের সংশ্লিষ্টতা পেয়েছে, যাদের মধ্যে রয়েছে পিকের আত্মীয় ও সহকর্মী, যাদের প্রায় 30টি ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। 62 জন ব্যক্তির সাথে লিঙ্কের সূত্র পাওয়া যায় এবং তাতে এই পর্যন্ত আমরা 1057 কোটি 80 লক্ষ টাকা ফ্রিজ করেছি।
এদিকে বৃহস্পতিবার পিপলস লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সামি হুদা সহ প্রতিষ্ঠানের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে গণমাধ্যমের সামনে তারা পিকে হালদারের সাথে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। কম্প্রিহেনসিভ অডিটই কিন্তু আসছে 1755 কোটি টাকার আর্থিক ঘাটতি আছে, মানে আপনার প্রভিশন ঘাটতি আছে। এছাড়া আমাদের বোর্ডে প্রত্যেকটা বোর্ডেই কিন্তু অবজারভার থাকতেন। প্রথমে ছিলেন আমজাদ সাহেব, বাংলাদেশ ব্যাংকের জিএম, এবং এর পরে আহমেদ আলী সাহেব। আমাদের বোর্ডে অবজারভার ছাড়া কিন্তু কোনো বোর্ডে কোনো প্রপোজাল অ্যাপ্রুভ হওয়ার কোনো সুযোগ নাই। পলাতক পিকে হালদার ও তার সংশ্লিষ্টদের বিরুদ্ধে 3600 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, যাদের মধ্যে অবন্তিকা বড়াল ও শঙ্খ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। পিকে হালদারকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের মাধ্যমে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, তার আগে জানাবো শিরোনামগুলো। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে রিয়াদ মাহমুদের দাপট, সাদামাটা সাকিব, উইন্ডিজ সিরিজের দল ঘোষণা আগামীকাল। কষ্টার্জিত জয়ে প্রিমিয়ার লিগ মিশন শুরু আবাহনীর, শেষ মুহূর্ত বেলফোর্টের গোলে হেরেছে পুলিশ এফসি। মাশরাফি পরবর্তী ক্রিকেটে কেমন হবে বাংলাদেশ দল? নিউ নর্মাল ক্রিকেটে অধিনায়ক তামিমের কাঁধে দায়িত্বের বিশালতা। আগামী বছরগুলোতে নিজেদের পছন্দের ফরম্যাটে ধারাবাহিকতার চ্যালেঞ্জ শুরু ওয়েন্ডি সিরিজ দিয়ে। সেরা দল গঠনে নির্বাচকদের দায়িত্বটা আরও বেশি। কাল ঘোষণা হবে ওয়ানডে দল। 5 পেসারে হাসান মাহমুদ ও তাসকিনের সাথে থাকছেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল। স্পিনে সাকিবের সঙ্গী হবেন মেহেদী মিরাজ ও শেখ মেহেদীর দুজনই। বাংলাদেশে খুলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার। মধুর অপেক্ষা শুরু করে দিয়েছেন ভক্ত সমর্থকেরা। তবে সবার কাছে উইন্ডিজ সিরিজ রোমাঞ্চ নিয়ে আসেনি। নির্বাচক ম্যানেজমেন্টকে বেগ পেতে হয়েছে। দীর্ঘদিন পর গঠন করতে হয়েছে দল। ওপেনিংয়ে তামিমের সাথে লিটন, সাকিব ফিরছেন 3-এ, 4-এ মুশফিক, মিডল অর্ডারে মাহমুদুল্লাহ মিঠুন, লেট মিডল অর্ডারে সৌম্য, সৈকত, আফিফ। জায়গা হচ্ছে না 2 ওপেনার নাজমুল শান্ত ও মোহাম্মদ নাইমের, তবে টিকে যাবেন রাব্বি। সবচেয়ে বেশি হিসাব নিকাশ করতে হয়েছে স্পিন অ্যাটাকে, কারণ ঘরের মাঠে স্পিনই যে বাংলাদেশের বড় শক্তি। সাকিবের সাথে ওয়ানডে দলে কে থাকছেন? সবশেষ জিম্বাবুয়ে সিরিজে মিরাজ ঠিকঠাক পারফর্ম করতে পারেননি। অভিজ্ঞ তাইজুল 7 উইকেট নিয়ে রেসে এগিয়ে, তবে অ্যাকশন পরিবর্তন করে ঘরোয়াতে হতাশ করেছেন। আত্মবিশ্বাসী ব্যাটিং বোলিংয়ে জায়গা করে নিচ্ছেন শেখ মেহেদী। তাই তো সাকিবের সাথে 2 মেহেদীতে আস্থা। নেই মাশরাফি, নেই শফিউল। উইকেট থেকে পেসাররাও সাহায্য পেতে পারেন। সবকিছু বিবেচনায় দলে থাকবে পেসারদের আধিক্য, থাকবে নতুনত্ব। ইনজুরি থেকে পুরো ফিট সাইফুদ্দিন, দলে একমাত্র পেস অলরাউন্ডার। প্রথমবার ডাক পাচ্ছেন শরীফুল, দলে ফিরছেন তাসকিন। তবে হাতের অবস্থা ভালো না হলে কপাল পুড়তে পারে। অভিজ্ঞ মুস্তাফিজ রুবেলের সাথে পঞ্চম পেসার হিসেবে থাকছেন এক টি20 খেলা হাসান মাহমুদ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসোলেশন থেকে মুক্তি, মিরপুরে প্রথম দিনের অনুশীলনে স্বস্তি খুঁজে নিয়েছে টিম উইন্ডিজ। প্রস্তুতির গতিবিধিতে পরিষ্কার, তরুণ দল নিয়ে এলেও লড়াই জমিয়ে দেবে সফরকারীরা। ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদ জানিয়েছেন সিরিজ জেতাই তাদের লক্ষ্য। সফরে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা ক্যারিবীয়দের। হোটেলবন্দি থেকে ভালো লাগার কারণ নেই। কথা ছিল শুক্রবার শুরু হবে অনুশীলন। একদিন আগেই মিরপুরে উইন্ডিজ দল কোয়ারেন্টিন পর্ব 2 দফা কোভিড টেস্ট দিয়ে মাঠে নামার ছাড়পত্র মিলেছে। তাতে যেন হাঁপ ছেড়ে বাঁচা ক্যারিবীয়দের। 3 দিন আইসোলেশনে থাকা কঠিন ছিল। খোলা বাতাসে এসে ক্রিকেটের সংস্পর্শ পেয়ে ভালো লাগছে। নেটে গ্যাব্রিয়েল, রোচ, জোসেফরা সিরিয়াস। স্পিনারদের মনোযোগ আরও বেশি। আগে থেকেই জানা এখানকার কন্ডিশন তাদের পক্ষে। সিরিজ ওয়ানডে দিয়ে শুরু। নিজস্ব কন্ডিশনে পছন্দের ফরম্যাটে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। সাম্প্রতিক পরিসংখ্যান অভিজ্ঞতায় পরিষ্কার ফেভারিট। তারকা শূন্যতায় হুট করে নেতৃত্ব পাওয়া জেসন মোহাম্মদ অবশ্য সিরিজ জিততে মুখিয়ে। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে এই সিরিজ জেতা। আশা করি ভালো ক্রিকেট খেলে আমরা সিরিজ জিততে পারবো।
বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ, সাদা বলে এবং ঘরের মাঠে ওরা অনেক শক্তিশালী। তবে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। 34 বছর বয়সী জেসন অভিজ্ঞতায় পিছিয়ে, কিন্তু আগেও উইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন। তরুণ দল নিয়ে টাইগার ডেরায় কঠিন পরীক্ষাতে সাহস রাখছেন তিনি। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে দাপট দেখিয়েছে মাহমুদুল্লাহর দল। তামিম একাদশকে হারিয়েছে 5 উইকেটে। বিকেএসপিতে জমে ওঠেনি তামিম লিটনের ওপেনিং জুটি। লিটন 2 রান, তামিম 43 বলে করেন 28 রান। নাজমুল শান্ত ও সৌম্য ইনিংস বড় করতে ব্যর্থ। সর্বোচ্চ স্কোর আফিফের ব্যাটে করেন 35 রান। 4 উইকেট নেন হাসান মাহমুদ। উইকেট শূন্য থেকেছেন সাকিব। 162 রানের টার্গেট ইয়াসির ও সাকিব দ্রুত ফেরেন। 9 করে রান আউট হন সাকিব, তবে মোহাম্মদ নাইমের 43 ও মাহমুদুল্লাহর অপরাজিত 51 রানে জয় নিশ্চিত হয়। শনিবার বিকেএসপিতে শেষ প্রস্তুতি ম্যাচে ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে টাইগাররা। কষ্টের জয় দিয়ে প্রিমিয়ার লিগ মিশন শুরু আবাহনীর। বেলফোর্টের একমাত্র গোলে পুলিশ এফসিকে হারিয়েছে আকাশী নীলরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরুতে হতাশা ছড়িয়েছে দুই দলই। 41 মিনিটে দারুণ সুযোগ পেয়েও লক্ষ্য ভেদ করতে পারেনি আবাহনী। বিরতির পর কিছুটা গতি আসে আবাহনীর খেলায়, তবে ফিলহোর ক্রস থেকে জাল খুঁজে নিতে ব্যর্থ নাবিম নেওয়াজ জীবন। শেষ দিকে হতাশ করেছেন মাসিস সাইঘানি। গোলশূন্য ড্রয়ের শঙ্কায় থাকা ম্যাচে আবাহনীকে স্বস্তির পয়েন্ট এনে দেন কেরভেন্স বেলফোর্ট। 85 মিনিটে এই হাইতিয়ানের গোলেই জয় পায় মারিও লেমোসের দল। এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ। মরুর প্রাণী উট পাখি নিয়মিত ডিম দিলেও বাচ্চা না ফোটায় হতাশা ছিল গাজীপুরের সাফারি পার্কে। তবে সেই হতাশা কেটেছে ইনকিউবেটরে 4টি বাচ্চা ফোটানোর মধ্য দিয়ে। তাই এখন উট পাখির ডিম থেকে নিয়মিত বাচ্চা জন্মানোর আশা পার্ক কর্তৃপক্ষের। এছাড়া প্রাকৃতিকভাবেও ফুটেছে আরও 5টি ছানা। নতুন অতিথিদের দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। এলপি গ্যাসের আমদানি মূল্যের 25% ভর্তুকি দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। পাশাপাশি গ্যাস সিলিন্ডারের আলাদা দাম উঠিয়ে নেয়ার সুপারিশ সংস্থাটির। যেখানে গ্যাস বিক্রির দাম থেকে সিলিন্ডারের দাম সমন্বয় করা হবে বলছে বিইআরসি। বৃহস্পতিবার এলপি গ্যাসের দাম নির্ধারণ নিয়ে আয়োজিত গণশুনানিতে উঠে আসে এই সব প্রস্তাব। শুনানিতে বেসরকারি কোম্পানিগুলোর পক্ষে এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লোয়াব এবং ভোক্তাদের পক্ষে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব অংশ নেয়। এছাড়া অন্যান্য সংগঠনের প্রতিনিধিরাও শুনানিতে অংশ নিয়েছেন। এর আগে গত বছরের 29 নভেম্বর গণশুনানির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করার পর প্রতিবেদন দাখিল না করায় বিইআরসির চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। 15 ডিসেম্বর ওই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছিল। সেদিন কমিশনকে চলতি বছরের 11 জানুয়ারি পর্যন্ত সময় দেয় আদালত। একদিনে শুনানি শেষ না হলে আগামী 17 এবং 18 জানুয়ারি শুনানি করা হবে বলে জানিয়েছে বিইআরসি। মুজিববর্ষে গৃহহীনদের ঘর দেয়া রেকর্ড গড়তে যাচ্ছে সরকার। প্রথম দফায় চলতি মাসেই 66,000 পরিবারকে বাসস্থান হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ বছরই মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয় প্রকল্পের আওতায় ঘর পাবে আরও 1 লাখ পরিবার। প্রকল্প পরিচালক জানিয়েছেন, আগামী বছরের মধ্যে 9 লাখ গৃহহীনকে এ সুবিধা দিতে কাজ করছেন তারা। 11 বছর আগে রাবেয়াকে ফেলে চলে যান স্বামী। মেয়ে শ্রাবন্তীকে নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে 500 টাকা বেতনে নিতে হয় স্কুলের আয়ার চাকরি। পরের জমিতেই জীর্ণ ঘরেই থাকছে মা মেয়ে। ঝড় বৃষ্টি শীতের কষ্টে শ্রাবন্তীর প্রশ্ন,
কেন তাদের এই দুরবস্থা। এরকম ঘর কেন ভাঙ্গা শীত করে এসে আমি বলছি যে আমরা তুমি বড় করে বিল্ডিং উঠাইতে পারো না, জায়গা কিনতে পারো না? হ্যাঁ, তুমি পড়ালেখা শিখলে আমি বিল্ডিংয়ে দেবো, জায়গাও কিনবো। কিন্তু এমনি ভিতরে আমি খুব কষ্ট পাইতাম। হঠাৎ করে একটা খুঁজে একটা জায়গা পেলাম, করলাম, তাই এখন আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুখ লাগে। করোনার কারণে বাতিল হয়েছে মুজিব বর্ষের বর্ণাঢ্য আয়োজন, তবে বিত্তহীনদের জীবনে স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন হয়তো আমরা ঘটা করে করতে পারিনি, কিন্তু আমরা দেশের সেবা, মানুষের সেবা করেই সেটা আমরা উদযাপন করবার সিদ্ধান্ত নিয়েছি। আপনার বাড়ির পাশে যদি কেউ ভূমিহীন থাকে, গৃহহীন থাকে, নিঃস্ব থাকে, তাদের কথা জানাবেন, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বিনা পয়সা ঘর করে দেব। এর অংশ হিসেবেই জমি ঘর কিছুই নেই এমন প্রায় 3 লাখ পরিবারকে বাড়ি করে দিচ্ছে সরকার। পাশাপাশি জমি আছে তবে ঘর নেই এমন 6 লাখ পরিবার পাবে বাসস্থান। বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন এবং গৃহহীন থাকবে না, এবং সেটি উনি মুজিব বর্ষের মধ্যে বাস্তবায়ন করতে চান। এটির মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে উনি মনে করেন যে একটা মানুষ যখন একটা বাসায় থাকে সে এম্পাওয়ার্ড ফিল করে এবং নিজেকে নিঃস্ব মনে করবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি করে জেলা উপজেলা পর্যায়ে করা হয়েছে গৃহহীনদের তালিকা। আশ্রয়ণ প্রকল্পের আওতায় 2% জমির ওপর প্রথম পর্যায়ে 65,726টি বাড়ি নির্মাণে সরকারের খরচ হচ্ছে 1124 কোটি টাকা। বাড়ি প্রতি খরচ 1,71,000। প্রথম পর্যায়ে প্রায় 66,000 ঘর পাবে এবং মুজিব শতবর্ষে আরও 1 লাখ ঘর নির্মাণ হয়ে যাবে এবং পর্যায়ক্রমে বাকি 8.5 লাখ বা 9 লাখ ঘর নির্মাণ করা হবে। পৃথিবীতে সর্বপ্রথম এই রেকর্ড সৃষ্টি হচ্ছে এবার 2% খাস জমি উপকার যার ভূমিহীন গৃহহীন তাকে লিখে দেওয়া হচ্ছে, অর্থাৎ ঘরটিও মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন বিনা পয়সায়, জমিতেও দিচ্ছেন বিনা পয়সায়। এটি সারা দুনিয়াতেই প্রথম। ইটের তৈরি একতলা টিন শেডের প্রতিটি ইউনিটে থাকছে 2টি থাকার কক্ষ, বাথরুম ও রান্নাঘর। ইট সিমেন্টে যে ঘর তৈরি হচ্ছে তা যেন শুধু ঘর নয়, একটি অসহায় পরিবারের শান্তির সৌধ নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধুর সারা জীবনের স্বপ্ন ছিল অসহায় মানুষ যেন শান্তির ঠিকানা পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মুজিব বর্ষে সেই সব গৃহহীন অসহায় মানুষের জন্য নির্মিত হচ্ছে এই ঘরগুলি। খুব শিগগিরই এগুলি তাদের বুঝিয়ে দেওয়া হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাদারীপুর। করোনায় ক্ষতিগ্রস্ত অণু, ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের সহায়তায় 10,000 কোটি টাকার তহবিল গঠন করা হচ্ছে। এই অর্থ বিতরণ করা হবে ক্ষুদ্র ঋণ ইনস্টিটিউট MFI এর মাধ্যমে। বৃহস্পতিবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF আয়োজিত অনলাইন আলোচনায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম একথা জানান। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগে তহবিলের প্রস্তাব পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে তা অনুমোদন করেছে। এরপর তা যাবে প্রধানমন্ত্রীর কাছে, যা শিগগিরই অনুমোদন হবে বলে আশা করেন তিনি। নতুন এই তহবিলের ঋণের সুদ হার 9%, যার মধ্যে 4% দেবেন ক্ষুদ্র উদ্যোক্তারা আর বাকি 5% দেবে সরকার। আগামী শনিবার পর্দা উঠছে 49 ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। চলবে 16 থেকে 24 জানুয়ারি পর্যন্ত। ঢাকা ক্লাবে আজ এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। এবারের আসর 73টি দেশের মোট 225টি ছবি নিয়ে, এর মধ্যে 107টি পূর্ণ ও 120টি স্বল্প দৈর্ঘ্যের সাথে দেখানো হবে প্রামাণ্য চলচ্চিত্র। 10 ক্যাটাগরিতে বিভক্ত এই উৎসব মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে এবারের আসরটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শিক্ষার্থীদের টিকিট ছাড়াই প্রবেশের সুযোগ রাখা হচ্ছে, আর সাধারণ দর্শকদের প্রবেশ মূল্য 50 টাকা। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা এবং নৃত্যশালা মিলনায়তন ও শিল্পকলার নন্দন মঞ্চে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। মরুভূমি অঞ্চলের প্রাণী উট পাখির ডিম থেকে ইনকিউবেটরের মাধ্যমে এই প্রথম 4টি বাচ্চার জন্ম হলো গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে। এছাড়া উট পাখির বেষ্টনীতে প্রাকৃতিকভাবে ফুটেছে আরও 5টি বাচ্চা। এখন থেকে নিয়মিত উট পাখির ডিম থেকে বাচ্চা জন্মানোর আশা পার্ক কর্তৃপক্ষের। 2013 সালে দক্ষিণ আফ্রিকা থেকে বঙ্গবন্ধু সাফারি পার্কে আনা হয় 6টি উট পাখি। প্রতি বছরই এসব পাখি নিয়মিত ডিম দিলেও বাচ্চা না ফোটায় ছিল হতাশা। তাই এবার নতুন ভাবনায় ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা জন্মানোয় সফলতা পেয়েছে পার্ক কর্তৃপক্ষ। 5 থেকে 7 জানুয়ারির মধ্যে জন্ম নিয়েছে 4টি পাখির ছানা। নতুন এসব বাচ্চা সুস্থ এবং সবল আছে। পাখি
প্রতি বছরই এসব পাখি নিয়মিত ডিম দিলেও বাচ্চা না ফোটায় ছিল হতাশা। তাই এবার নতুন ভাবনায় ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা জন্মানোয় সফলতা পেয়েছে পার্ক কর্তৃপক্ষ। 5 থেকে 7 জানুয়ারির মধ্যে জন্ম নিয়েছে 4টি পাখির ছানা। এছাড়া উট পাখির বেষ্টনীতে প্রকৃতিগতভাবে জন্ম হয়েছে আরও 5টি ছানার। নতুন এসব বাচ্চা সুস্থ এবং সবল আছে। 8 ঘন্টা পর পর যদি মুভিং না করা হয় তাহলে ডিমটা ফুটবে না। তাই আমি চেষ্টা করছি 8 ঘন্টা পর পরে প্রতিদিন 3 বার করে ঘোরানোর পরেই আমি রেজাল্টটা পাইলাম। উট পাখির এসব ছানা এবং অন্যান্য পশু পাখি ও পার্কের প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ দর্শনার্থীরা। উট পাখি দেখতে যে সবথেকে মজার বিষয় হচ্ছে ওখানে যে দেখি 5টা বাচ্চা হয়েছে। এবার ওই বাচ্চা 5টা দেখেই আরো বেশি খুশি, বাচ্চারাও খুশি, আমরা খুশি। উট পাখির বাচ্চা দেখলাম 4টা, আমার আসলে খুবই ভালো লাগছে দেখে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখন থেকে নিয়মিত উট পাখির বাচ্চা জন্ম নেবে বলে আশা করছেন তারা। আশাবাদী, এখন যদি এগুলো প্রপারলি ট্রিটমেন্ট করে বা রেখে যদি আমরা বাঁচাতে পারি তাহলে এটা ভালো সাকসেস হবে। এটা সাফারি পার্ক না, দেশের জন্য আসলে এইভাবেই তো বেশি দেখা যায় না। পার্ক কর্তৃপক্ষ বলছে, এভাবে বাচ্চা দিতে থাকলে উট পাখিগুলো পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।